এই, কাছে আসবেন না আমার। আমার কাছে আসলে আপনাকে আমি খুন করব। বাসর রাতে দরজা খুলে রুমে ঢুকেই মিহান অবাক হয়ে গেল। গা থেকে পাঞ্জাবি খোলার জন্য যেই না এগিয়ে যাবে, তখনই বইয়ের মুখ থেকে এমন কিছু শুনবে সে কল্পনাও করেনি। কথাটা শুনে সে মায়ের কাছে এগিয়ে যায়, তারপর বলে, ও মা, সে কি? আমার বউ তুমি। বউয়ের কাছে যাব না তো কার কাছে যাব শুনি? কি হয়েছে? কাছে আসো, তোমাকে আদর করব, তোমার ঠোঁটে চুমু খেতে চাই। বললাম না আমার কাছে আসবেন না একদম। আপনি যদি আমার কাছে আসেন তো এর ফল ভালো হবে না। আর নতুন বউয়ের সাথে এসব অসভ্যতামি করা কথা কিভাবে বলেন? একটুও কি লজ্জা করছে না? না শোনা, লজ্জা করছে না। আমি আমার বউয়ের সাথে যা খুশি করব, তোমার কি? তুমি শুধু চুপচাপ থাকবে। মিহান কথাটা বলে একটু এগিয়ে যায়। মায়া চমকে ওঠে ভয়ে। সে আমতা আমতা করে বলে, কি 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 করবেন? একদম ভালো হবে না বলে দিচ্ছি। দৌড়ে যান বলছি। না না, দূরে যাব না। প্রথমে তোমাকে আদর করব ঠোঁটে, তারপর গলায়, বুকে, পেটে চুমু খাবো। ইস, কি শখ! এসব আজ কিছুই হবে না। একদম অসভ্যের মতো ওসব জায়গার নাম কেন নিচ্ছেন? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হবে হবে, আমি বললেই হবে। তা কেন হবে না শুনি? আমি তো আমার নিজের জিনিসকে আদর করতে চাচ্ছি। তুমি কি জানো না বাসরাতে স্বামীরা কি করে? আমি তো সেটাই করব। আমি বারণ করেছি তাই হবে না। আপনি শুধু শুধু আমাকে রাগিয়ে দিচ্ছেন। আমি কিন্তু মজা করছি না একদম। তা কেন বারণ করলে শুনি? আমাকে কি পছন্দ হচ্ছে না, নাকি আমার থেকে বেশি সুন্দর কাউকে তোমার পাশে দরকার? বলবো না, আমি বলতে পারবো না। আপনি শুধু দূরে থাকুন। আপনার মতলব খুব খারাপ। বলতে হবে, না হলে আজকে তোমার গা থেকে সব একটা একটা করে কাপড় খোলা শুরু করব। দেখি কে আটকায় আমাকে। বলেছি না বলবো না। আপনি এত জেদ করছেন কেন? আমি কিন্তু সত্যি সিরিয়াস। মিহান এগিয়ে যায় মায়ার দিকে। মায়া তখন বালিশের নিচ থেকে একটা ছুরি বের করে বলে, ওই, কাছে আসবেন না বলে দিয়েছি না। না হলে কিন্তু ছুরি দেখছেন তো, সোজা পেটে ঢুকিয়ে দেব। আমি মোটেও মজা করছি না। আমার গায়ে তোমার থেকে অনেক বেশি শক্তি। বলো কি হবে কাছে আসলে? তোমার কি আগে থেকে কেউ আছে? তোমার বয়ফ্রেন্ড আছে বুঝি? না, তবুও আসবেন না। বয়ফ্রেন্ড থাকা লাগবে কেন? আমি এমনিই আপনাকে পছন্দ করছি না এই মুহূর্তে। আপনার চোখ দুটো বড্ড বেশি আমার শরীর দিকে নজর দিচ্ছে। নজর তো দিবই। বিয়ের পর বউয়ের উপর নজর না দিলে চলে? এই যে দেখো, আমি তোমার ঠিক এক হাত দূরে দাঁড়িয়ে আছি। তুমি কি সত্যি এই ছুরিটা আমার পেটে বসিয়ে দেবে? তবে তো তোমার কপালে বিধবা হওয়ার তকমা লেগে যাবে প্রথম রাতে। বিধবা হব তাও ভালো, কিন্তু আপনার এই নোংরা আদর আমি চাই না। আপনি কেন আমাকে শান্ত থাকতে দিচ্ছেন না? আপনার এই চুমু খাওয়ার ইচ্ছেটা কি একটু কমানো যায় না? মোটেও না। তোমার ওই লাল টুকটুকে ঠোঁট দেখলে কোনো পুরুষ নিজেকে সামলাতে পারবে না। আর আমি তো তোমার স্বামী। আমি কেন নিজেকে বঞ্চিত রাখবো? ওই ছুরিটা সরাও মায়া। ওটা দিয়ে বড়জোর আপেল কাটা যায়। আমাকে ভয় দেখানো যাবে না। আপনি কি ভাবছেন আমি ভয় দেখাচ্ছি? এক পায়ে গিয়ে দেখুন না কি করি। আমি কিন্তু একদম মারকুটে স্বভাবের মেয়ে। তাই নাকি? মারকুটে মেয়েদের সামলাতে আমি খুব ভালোবাসি। তুমি যত বেশি হাত পা ছুড়বে, আমার তোমাকে আদর করতে তত বেশি মজা লাগবে। এই যে আমি তোমার আরও কাছে আসলাম, ছুরিটা এবার আমার বুকে ঠেকিয়ে দেখো তো। আমার হার্টবিট কত জোরে চলছে শুধু তোমার জন্যে। আপনার হার্টবিট চলছে না কি চলছে তা আমি জানি না। আপনি খুব বেশি পাকা কথা বলছেন। এই যে আপনার হাত আমার কোমরের দিকে কেন আসছে? হাত সরান বলছি। সরবে না। এই হাত আজ তোমার সারা শরীরে ঘুরে বেড়াবে। তুমি বড় জোর একটু চিৎকার করতে পারো, তাতে লাভ হবে না, বরং সবাই ভাববে আমরা খুব এনজয় করেছি। ছি, আপনি এত বড় বদমাস! আগে জানলে আমি এই বিয়েতে মত দিতাম না। আপনার লজ্জা শরম সব কি ডাস্টবিনে ফেলে এসেছেন? বিয়ের সময় লজ্জা রাখলে বংশ রক্ষা হবে কি করে বউ? শোনো মায়া, রাগ ছাড়ো, ছুরিটা ছুঁড়ে ফেলে দাও। আসো, শান্ত হয়ে আমার বুকে মাথা রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এমনভাবে তোমাকে আদর করব যে তোমার সব রাগ পানি হয়ে যাবে।
আমি আপনার কোনো কথা শুনবই না। আপনি তো শুধু আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন। আপনি ভাবছেন আমি আপনার এই মিষ্টি কথায় গলে যাব? কখনোই না। গলতে তোমাকেই হবে, আজ না হলে কাল। তবে আজকের রাতটা বড্ড স্পেশাল। এই রাতে রাগ করে সময় নষ্ট করা মানে নিজের পায়ে কোড়াল মারা। এই যে আমি তোমার চুলের ঘ্রাণ নিচ্ছি, দেখো তো কেমন লাগছে। আপনি বড্ড বেশি সাহস দেখাচ্ছেন। আমি কিন্তু সত্যি ছুরিটা চালিয়ে দিতে পারি। আপনি আমাকে বাধ্য করবেন না। করো না দেখি। তোমার হাত কাঁপছে মায়া, তুমি আসলে আমাকে মারতে পারবে না। কারণ তুমি জানো আমি না থাকলে তোমাকে এমন পাগলের মতো আর কেউ ভালোবাসবে না। এখন চুপচাপ ছুরিটা রেখে দাও আর আমাকে আমার কাজ করতে দাও। মায়া মিহানের জেদের কাছে যেন একটু একটু করে নুয়ে পড়ছে। তার হাতের ছুরিটা কাঁপছে ঠিকই, কিন্তু মিহানের চোখের গভীরতা তাকে অন্য এক জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ মায়া জোরে ধাক্কা দেয় মিহানকে। মায়ের সেই ধাক্কায় মিহান সামলাতে না পেরে ছিটকে বিছানার এক কোণে সরে যায়। তারপর মায়া কান্না করতে শুরু করে। মিহান চুপ করে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতরটা হঠাৎ করে অপরাধ বোধ মুচড়ে দিয়ে ওঠে। সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, নিজেই নিজেকে ধিক্কার দেয়। কেন সে এত জোর করতে গেল? কেন সে মায়ার চোখে ভয় আর বুঝতে পারল না? মায়া হয়তো মিহানকে পছন্দ করেনি। মিহান মাথা নিচু করে মায়ার সামনে গিয়ে দাঁড়ায়। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই মায়া চোখের পানি মুছে ধরা গলায় বলতে শুরু করে, আপনাকে বারবার বললাম না আমার কাছে না আসতে? আপনি শুধু আমার জেদ আর নিজের ইচ্ছেকে বড় করে দেখলেন। আমি কাউকে ভালোবাসি না, আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি শুধু আমার স্বামীকেই ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু আপনি সেই সুযোগটাই দিলেন না। বিয়ের ঠিক পরেই কবুল বলার কিছুক্ষণ পর আমার পিরিয়ড শুরু হয়েছে। আমি এই কথাগুলো আপনাকে প্রথমে কিভাবে বলতাম? আপনি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছেন না। আমি অনেক ভয় পেয়েছিলাম, অনেক লজ্জাও পাচ্ছিলাম, কিন্তু আপনি অনেক খারাপ। আপনি বারবার আমার শরীর নিয়ে কথা বলছেন আর আমার কাছে আসার চেষ্টা করছিলেন। আমি কি মানুষ নই? মায়ের এক নাগাড়ে বলা কথাগুলো শুনে মিহান পুরো হা হয়ে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে তার। সে ছি ছি করতে থাকে মনে মনে। একটা মেয়ে তার সব থেকে বড় শারীরিক কষ্টের কথা লজ্জায় বলতে পারছিল না, আর সে কিনা সেটাকে জেদ ভেবে ভুল বুঝেছে। মায়া, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই বুঝতে পারিনি। আমি ভাবছিলাম তুমি হয়তো আমাকে পছন্দ করছো না বা ভয় পাচ্ছ। ছি, আমি কত বড় একটা ভুল করেছি। আমি আসলে কতটা স্বার্থপরের মতো আচরণ করেছি তা এখন বুঝতে পারছি। তুমি এভাবে কাঁদছো কেন? প্লিজ কান্না থামাও। আগে বলো, তোমার কি খুব কষ্ট হচ্ছে? কষ্ট হবে না? পেট আর কোমর ব্যথা, আমি কুকড়ে যাচ্ছি। তার উপর আপনি যেভাবে আমাকে নিয়ে টানাটানি করছিলেন, আমার তো তখন মরে যেতে ইচ্ছে করছিল। আপনি কি বুঝতে পারছেন না আমার এখন কি অবস্থা? আমি সত্যিই খুব লজ্জিত মায়া। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, তোমার কি প্যাড লাগবে? কাছে কি আছে, নাকি আমি বাইরে যাব? মায়া মাথা নিচু করে ডুকরে কেঁদে ওঠে। তারপর খুব ক্ষীণ স্বরে মাথা নাড়িয়ে বলে, না, আমার কাছে নেই। কবুল বলার পরই তো নিয়ে আসলেন আমাকে। আমি তো বিয়ের সাজে ছিলাম, সাথে করে এসব কিছু আনা সম্ভব হয়নি। মিহান আর এক মুহূর্ত দেরি করে না। শেরওয়ানি বদলে দ্রুত একটা টি শার্ট আর প্যান্ট পরে ঘর থেকে বেরিয়ে যায়। রাত তখন প্রায় 1টা বাজে। রাস্তার সব দোকান বন্ধ। মিহান বাইক নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। অবশেষে একটা ওষুধের দোকানের সামনে গিয়ে থামে। দোকানদার শাটার নামাচ্ছিল। ভাই, ও ভাই, দোকান অফ করেন না, প্যাড লাগবে, দেন। দোকানদার লোকটা মিহানের অস্থিরতা দেখে কিছু বলে না। সে চুপচাপ প্যাকেট বের করে দেয়। মিহান টাকা দিয়ে ঝড়ের গতিতে আবার বাইক চালিয়ে বাসায় ফেরে। ঘরে ঢুকে দেখে মায়া বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। ব্যথায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। মায়া, এই যে দেখো, আমি নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। এই নাও ব্যাগটা। মায়া অবাক হয়ে মিহানের দিকে তাকায়। ছেলেটা ঘামছে, হাঁপাচ্ছে। মায়ের কেন জানি এবার মিহানের উপর রাগটা পড়ে যায়। সে ব্যাগটা নিয়ে চুপচাপ ওয়াশরুমে যায়।
কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হতেই দেখে মিহান বিছানা সুন্দর করে গুছিয়ে রেখেছে। তুমি একটু শুয়ে পড়ো তো, আমি তোমার জন্য গরম কিছু একটা নিয়ে আসি। খালি পেটে থাকা একদম ঠিক হবে না। এই রাতে আবার কি করবেন? আপনি ঘুমান, আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। আমি স্যুপ বানাতে জানি, তুমি শুধু চুপচাপ শুয়ে থাকবে, কোনো কথা বলবে না। মিহান রান্নাঘরে গিয়ে খুব যত্ন করে মায়ের জন্য গরম গরম ভেজিটেবল স্যুপ বানায়। ট্রেতে করে ধোয়া ওঠা স্যুপ নিয়ে সে ঘরে ঢোকে। মায়া তখন আধশোয়া হয়ে বসেছিল। মিহান কাছে গিয়ে চামচ দিয়ে স্যুপটা ফু দিয়ে ঠান্ডা করে মায়ের মুখে তুলে ধরে। এই নাও, একটু খেয়ে দেখো। লবণ একটু কম হতে পারে, তবে শরীরের জন্য খুব ভালো হবে। খাও তো লক্ষ্মীটি। আপনি নিজের হাত দিয়ে কেন খাওয়াচ্ছেন? আমি তো হাত দিয়ে খেতে পারবো। ওসব পারবো টারবো ছাড়ো তো, তুমি আমার বউ, আমাকে একটু সেবা করতে দাও। সারা জীবন তো আমরা ঝগড়ার খুনসুটি করবই, কিন্তু আজ তোমার পাশে থাকাটা আমার দায়িত্ব। মায়া মিহানের চোখের দিকে তাকায়। সেখানে এখন আর কোনো লালসা নেই, আছে অগাধ মায়া আর যত্ন। মায়া এক চামচ স্যুপ মুখে দিয়ে মৃদু হাসে। স্যুপটা খুব মজা হয়েছে। আপনি এত ভালো রান্না করতে পারেন, আগে বলেননি কেন? মিহান থামে। সে মায়ার দিকে তাকিয়ে থাকে। মিহান মায়ার থেকে 4 বছরের বড়। মায়া একদম সহজ সরল গ্রামের মেয়ে, আর ঠিক এমন কাউকেই জীবন সঙ্গিনী হিসেবে পেতে চেয়েছিল মিহান। 2 মাস আগে যখন পারিবারিকভাবে দেখাদেখি হয়, প্রথম দর্শনেই মায়ার মায়াবী চোখে আটকে গিয়েছিল সে। কিন্তু মিহান একটু লাজুক স্বভাবের হওয়ায় এই 2 মাসে সাহস করে মায়ার সাথে একটাও কথা বলতে পারেনি। আজ বাসর রাতে এই যে সে অসভ্যতামি করে, জোর করার নাটক, এই সবই ছিল মিহানের বন্ধুদের শিখিয়ে দেওয়া বুদ্ধি। বন্ধুরা বলেছিল, শোন মিহান, প্রথম রাতেই একটু ডমিনেট করবি, একটু ভয় দেখাবি, না হলে বউ তোকে মাথায় তুলবে। বন্ধুদের পাল্লায় পড়ে মিহান ভেবেছিল একটু মজা করবে, কিন্তু সেই মজা যে এমন হিতে বিপরীত হবে আর মায়াকে এভাবে কাঁদতে হবে, সেটা সে স্বপ্নেও ভাবেনি। মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মিহান বলে, মায়া, আমাকে বিশ্বাস করো, আমি আসলে এমন মানুষ নই। বন্ধুদের বুদ্ধিতে একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে তুমি ভেতরে ভেতরে এত কষ্ট পাচ্ছ। আমাকে ক্ষমা করে দাও। আজকের রাতটা আমি অন্যরকম করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুল পথে ছিলাম। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? ক্ষমা তো করিয়ে দিয়েছি। আপনার এই যত্ন দেখে কোনো মেয়ে কি রাগ করে থাকতে পারে? আপনি অনেক ভালো মিহান, কিন্তু মাঝে মধ্যে একটু বেশি অসভ্যতা করেন। ওটা তো ভালোবাসার একটা অংশ। তবে কথা দিচ্ছি, এই কয়েকদিন আমি একদম ভাজা মাছটি উল্টে খেতে জানি না, এমন হয়ে থাকবো। তোমার কোনো কষ্ট হতে দেব না। এখন বলো, তোমার পেটে কি একটু গরম পানির ব্যাগ দেবো, নাকি আমি একটু ম্যাসাজ করে দেবো? না না, ওসব করতে হবে না। আপনি শুধু পাশে এসে বসুন, গল্প করুন আমার সাথে। আজ আমাদের গল্প করার রাত হোক। মায়া মিহানের দিকে তাকায়। মায়া মিহানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আপনার বন্ধুদের বুদ্ধিগুলো একদম পচা। ভবিষ্যতে নিজের বুদ্ধি খাটাবেন কেমন? মিহান হেসে ফেলে। মায়াকে আলতো করে জড়িয়ে ধরে। তারপর মিহান মায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। মায়া আস্তে করে মিহানের কাঁধে মাথা রাখে।